শিবেন মাঝি মরল। প্রায় 7 বছর প্রবল রোগে ভোগে জর্জরিত হয়ে শেষ পর্যন্ত মাঝি দেহত্যাগ করল। তার শুকিয়ে তড়ির মতো হয়ে যাওয়া দেহখানা দেখে গ্রামের মোড়ল হরিহরণবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বলেই ফেললেন, ভালোই হলো, বুঝলে হে, যা কষ্ট পাচ্ছিল মানুষটা চোখে দেখা যায় না। সে না হয় হলো, কিন্তু এবার তো দেহখানা নিয়ে বেরোতে হবে নাকি? বেশি দেরি করলে তো পচে উঠবে। দাঁড়া না বাপু, এর স্ত্রী পুত্তর সব তো শহরে গেছে, এর বোনের বাড়ি। তারা কাল সকাল ছাড়া আসবে কেমন করে? আজ রাতটা মোড়া জেগে সবাই বসে থাকি, সকাল হতে তো মেরে কেটে আর 5-6 ঘন্টা বাকি। কি বলো তোমরা? শিবেন মাঝির বাড়ি তখন অনেক লোক। শিবেন খুব সাধারণ মানুষ হলেও বহুদিন পর্যন্ত গ্রামের লোকেদের পারাপার করিয়েছে সে। হরিহরণের কথায় সবাই নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো এবার। হ্যাঁ, কথাটা ঠিক বলেছো খুড়ো। একবারও আপনজনের মুখ দেখতে পাবে না শিবেনদা, সে তো ভালো কথা নয়। বেশ, চলো জেগে বসে থাকা যাক। বড় কর্তা এলেন গো, জেগে বসা যাক। বলি জেগে বসলেই হলো নাকি? বলি মরা পচে যখন দুর্গন্ধ ছড়াবে তখন কি হবে? না না, আমার মতে শ্মশানে নে চলো, কাজকর্ম শুরু করা হোক। তার মধ্যে ওর বাড়ির লোক ঠিক চলে আসবে হয়তো, বুঝলে? সবার মধ্যে আবার আলোচনা শুরু হলো। আগেকার দিন হলে মোড়ল হরিহরণের কথাই শেষ কথা হতো, কিন্তু এখন এই পাতাপুকুর গ্রামের অনেক মাথা, নানা মুনির নানা মত। সে যদি ওর ছেলে মেয়ের জন্য অপেক্ষা নাও করি, তবুও তো আজকের দিনটা দেখ। আজ যে ভূত চতুর্দশীর রাত, আজ দেহ নিয়ে ওই ওই বাঁওড়ের জঙ্গল দিয়ে শ্মশানে যাওয়া মানে নিজেদের বিপদ ডেকে আনা। বাজে বকো না তো বুড়ো। এই নবীন, দেবেশ, এই আয় তো দেখি, হাত লাগা। এই বুড়ো ভামেদের কথা শুনলে এই শুকনো মরা পাহাড়া দিয়ে বসেই থাকতে হবে, বুঝলি? আয় 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 তো। এবার আর কেউ না বলতে পারল না। এই নরেন মুখুজ্জে এখন গ্রামের বড় লোকদের একজন। হরিহরণ না থাকলে সেই হয়তো পরবর্তীকালে গ্রামের মোড়ল হবে। প্রায় আধ ঘন্টার মধ্যেই 4 জনের কাঁধে করে শিবেন মাঝি চলল শ্মশানের দিকে। শ্মশানখানা গ্রামের থেকে অনেকখানি দূর। মাঝে বিশাল একটা বাওড়ের ধারে সোনাঝুরির জঙ্গল। গ্রামের মধ্যে দিয়ে বলহরি হরিবোল ধ্বনি দিতে দিতে চলেছে তাদের দলটা। গ্রামের ঘরে ঘরে লোকজন প্রদীপ জ্বালছে, কেউ কেউ আলপনা আঁকছে। সকলে এই সন্ধ্যাটাকে আলোক উজ্জ্বল রাখার চেষ্টা করছে। যাই বলো নবীনদা, আজ রাতে মরা নিয়ে ওই জঙ্গলে ঢোকাটা কি ঠিক হবে? যতই হোক হরিহরণ খুড়ো বয়স্ক জ্ঞানী লোক, তিনি তো সবার ভালোই চান। জানি রে, কিন্তু নরেন কাকার কথাটাও তো ফেলে দেওয়া যায় না। বড়লোক মানুষ উনি, বিপদে আপদে তেনার কাছেই তো আমাদের হাত পাততে যেতে হবে, তাই না? ঘুঁটে আর নবীন পেছনে ছিল। তাদের কথা সামনে চলা দেবেশ আর জটিল শুনতেই পেল না। সবার সামনে চলেছে নরেন মুখুজ্জে আলো হাতে, আর সকলের পেছনে হরিহরণ বুড়ো লাঠি হাতে কোনো মতে পা মেলাচ্ছিল এই জোয়ানদের দলের সাথে। হরিহরণ বুড়ো সামনে চলা সবার দিকেই দেখছিল হাঁটতে হাঁটতে। এমন সময় তার মনে হলো তার ঠিক পিছনে ঝোপের মধ্যে দিয়ে যেন কিছু একটা চলে গেল। তার পা থেমে গেল সাথে সাথে। এই শোন তোরা, থাম দেখি একটু। তার কথায় সব্বার পা থেমে গেল। নরেন বুড়োর দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে বলে উঠল, কি হলো? কি হলো? বড় জঙ্গলে এমন কত কি জন্তুর ঘরে, তা বলে এমন দুমদাম থেমে সব দেখার কি দরকার শুনি? জন্তুর নয়, জন্তুর নয়। ওই বট গাছের নিচে দেখ, একটা লোক দাঁড়িয়ে আছে, দেখ। সকলে দেখল কথাটা সত্যি। একটা লম্বা লোক গায়ে চাদর জড়িয়ে সেখানে দাঁড়িয়ে আছে। কে কে বাবু ওখানে? ওরকম ভাবে ওখানে দাঁড়িয়ে কেন? লোকটা কোনো কথা না বলে তাদের দিকে কয়েক পলক দেখল, তারপর তার ঝোলা থেকে কি একটা বের করলো আর তাদের অবাক করে দিয়ে জিনিসটা ছুঁড়ে দিল তাদের পায়ের দিকে। সবাই অবাক হয়ে দেখল জিনিসটা আসলে একটা সাদা মরার খুলি। খুলিটা গড়িয়ে গড়িয়ে তাদের সামনে এসে থামল। সকলে এবার বটগাছের তলায় তাকিয়ে দেখল
লোকটা নেই, যেমন হঠাৎ করে এসেছিল তেমন হঠাৎ করেই সে উধাও হয়ে গেছে। মরার ঘুড়ি এভাবে ছুড়িয়ে দেওয়ার মানে কি? ও কি যে ঝামেলা! এই দেবেশ, গুটে, নামা দেখি দেহখানা, নামা। কাঁধে নিয়ে এমন ভাবে দাঁড়িয়ে থাকা যায় না। সবাই দেহখানাকে নামিয়ে রাখলো। তখন তারা জঙ্গলের মুখেই দাঁড়িয়ে, খুব গভীরে প্রবেশ করেনি। না কে আর পাও লোক হয়তো শ্মশান থেকেই হয়তো ওটা কুড়িয়ে এনেছে। কি যে তোরা সব এক একটা ভিতর টিম! চল চল। ও বাবা, ও কি দেখো! নরেনের কথা থেমে গেল ঘুটের কথায়। সবাই খুলিটার দিকে তাকিয়ে দেখল একটা কালচে কিছু যেন খুলির চোখের মধ্যে থেকে বেরোচ্ছে। ইস, কি হে ওটা! না, আজ আমাদের বেরোনো একেবারেই ঠিক হয়নি। এখনো সময় আছে, ফিরে চলো সবাই। মোড়লের কথায় তখন কেউ কান দিল না, কারণ কালচে জিনিস যেটা বেরিয়েছে সেটা আসলে একটা সাপের মতো প্রাণী। সরসর করে প্রাণীটা ধীরে ধীরে খাটের উপর থাকা মৃতদেহের দিকে এগিয়ে গেল। তারপর ধীরে ধীরে জিভটা গিয়ে ঢুকলো মৃতদেহের মুখের মধ্যে। সকলের চোখ যেন ঠিকরে ছানা বড়ার মতো হয়ে গেল। কয়েক মুহূর্ত যেন সব নিস্তব্ধ হয়ে গেল এই কাণ্ড দেখে। সকলের আগে মুখ খুলল নরেন মুখুজ্জেই। এবার পরীক্ষান তোলার ব্যবস্থা করো হে, রাজ্যে বাড়ছে তাই না? এইভাবে তো আর সারা রাত এখানে দাঁড়িয়ে দেওয়া যায় না। কি বলছো নরেন কাকা? ওটা কি ছিল? কি হলো এখনই? এরপরেও বলছো দেহখানা নিয়ে যাবার কথা? তো তোদের আমি বলেছিলাম আজ না বেরোনোর জন্য, শুনলি না? এবার যে কি হবে কে জানে। আর থামো দেখি, বাজে বকো না। সাপই তো ঢুকেছে, ও চিতায় দুটো একসাথেই পুড়বে, বুঝলে? অত ভেবো না। দেখি দেখি, এই তো 20-25 মিনিটের মধ্যেই শ্মশান। আরে শরীর খারাপ পুড়িয়ে দিলেই তো লেটা চুকে যায় বাপু। নরেনের ধমক ধমকে সবার অনিচ্ছা সত্ত্বেও দেহখানা আবার কাঁধে উঠল চারজনের। সবার মুখ থমথমে, আর ভয়ে ছাপ ফেলেছে। বোঝা যায় কি ভয়ানক রাজ্যে তাদের জন্য অপেক্ষা করছে কে জানে। এরপর প্রায় একটানা পথ চলেছে সকলে। কারোর মুখে কোনো কথা নেই, খালি হরিহরণ বুড়োই থেকে থেকে পিছন ফিরে দেখছে আর চমকে চমকে উঠছে। বাঁওড়ের ধার দিয়ে তারা যখন হেঁটে চলেছে তখন রাতের আঁধার আরও চেপে বসেছে চারিদিকে। জলের কুলকুল শব্দে ঝিঝির ডাক চাপা পড়লেও এতগুলো মানুষের পায়ের শব্দ জঙ্গলের অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। ও বাবারা, এবার একটু আস্তে চল, এবার যে পা ধরে এলো রে। হ্যাঁ, ও নবীনদা, ধীরে চলো দেখি। সত্যি যেন পা ধরে আসছে, আর মরার ওজনখানা যেন 2 মণ। বাপ রে! হ্যাঁ, তা ঠিক বলেছিস। দেহখানায় একখানা সাপ ঢুকেছে বুঝলাম, কিন্তু তা বলে এতখানি ওজন! ও হাফ ধরেছে সত্যি। ও ও মনি শরীর তুমি। অবশ্য প্রায় মাঝ জঙ্গলে চলেই এসেছি। বেশ, নামা দেখি। নরেনের কথায় সকলে যেন হাঁপ ছেড়ে বাঁচে। দেহখানা বইতে সকলের প্রাণে ভয় হচ্ছে। এবার এ যেন শাস্তি পাচ্ছে তারা। দেহটা বাওড়ের ধারে নামিয়ে রেখে জঙ্গলে মাটিতে এদিক ওদিক করে বসে পড়ল সবাই। আজ যে কি হচ্ছে! ও এত মরা পুড়িয়েছি, কিন্তু এমন কখনো হয়নি। বাবা, মরাখানা তো একেবারে শুকনো। কি জানি বাবা, আমার তো গা ছমছম করছে গো। ওই সাপখানা তো এখনো দেহখানার ভেতরেই আছে। বাপরে বাপ! হ্যাঁ, কিছু একটা তো ঘটছে এখানে, আমরা সেটা বুঝতে পারছি না। ওই যে লোকটা, ওই লোকটা কে সেটা কে জানে? কে আর হবে? ও নির্ঘাত পাগল টাগল কেউ, বুঝলে? আজ তো আবার ভূত চতুর্দশী, তাই হয়তো আমাদের ভয় দেখানোর জন্য ওই খুলিখানা ছুড়ে দিয়ে গেল। যাই হোক, অত ভয় পেলে চলে নাকি? এই নাকি তোমরা সব গ্রামের একেবারে একদম সব সাহসী লোকজন, এইটুকুতেই সবার সাহস পুড়িয়ে গেল? হ্যাঁ, নরেনের কথার কেউ আর কোনো উত্তর দিল না। সেই সন্ধে থেকেই নরেনের বারবার চাপের জন্যেই তারা এই জঙ্গলে এত রাতে এসেছে। রাত পোহালেই কালী পুজো, তাতেও যেন কারো মনে কোনো শান্তি আসছে না। ঘুঁটে কিছু একটা বলার জন্য শিবেন মাঝির মরাখানার দিকে তাকালো। তাকিয়েই থক করে উঠল তার বুকটা, কারণ মরাখানা ছপ করে মাথাটা ঘোরালো তার দিকেই।
ও ও ও কি খুড়ো, মরাখানা যে নড়ছে। ও খুড়ো দেখো। তার কথায় সবার মাথার চুল যেন খাড়া হয়ে উঠল। সত্যি তো, মরাটা যেন এবার একটু ওঠারও চেষ্টা করছে। ও ও বাবা গো, সবাই সবাই রাম নাম কর, সবাই রাম নাম কর। হে মা কালী, রক্ষে করো মা। আজ যে ভূত চতুর্দশী, তোদের মানা করেছিলুম, শুনলি না। হে মা কালী, এবার কি হবে গো? সবাই দম বন্ধ করে অপেক্ষা করছিল মরাখানা আবার নড়ে কিনা সেটা দেখার জন্য, কিন্তু তা হলো না। এবার সেটা পাথরের মতোই পড়ে রইল। আরে না, আমরা সবাই ভুল দেখেছি বুঝলে। আসলে অন্ধকারে চোখে ছায়া পড়ে গিয়ে সব দেখেছি। কই তোল হে মরাখানা, তোল তোল। এবার কিন্তু নরেনের কথায় কেউ আর সায় দিল না। সকলেরই প্রাণে ভয় আছে। ওই মরা ছুঁতে সবার অন্তরাত্মা কাঁপছে। ও খুড়ো, বলছি আমি আর শ্মশানে যাব না কো, ও তোমরাই নিয়ে যাও। আমার ভীষণ ভয় করছে এবার। সে তো আমারও ভয় করছে। ও নরেন, কি করা যায় বলতো? আমি তো বলছি দেহখানা তুলতে, আর যারা দেহ ছুঁয়েছ সবার তো শ্মশানে গিয়ে আগুন না ছুলে চলবে না। না না নরেন কাকা, এই তোমার কথাতেই আজ আমরা এমন একখানা বিপদে পড়লাম। আমি আর ওদের ধারে কাছেও যাচ্ছি না। তোমরা যা পড়া করো গে, আমি চললাম। এ কথা বলেই ঘুঁটে উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করলো। সকলে তাকে থামানোর চেষ্টা করলেও সে শুনল না। যাস নে ঘুঁটে, যাস নে, মরা ছুঁয়ে ওরম ভাবে চলে যেতে নেই, শোন। যা শালা যা, পরে বুঝবি। আর আর হঠাৎ বিশ্রী একটা শব্দে সবাই মরার খাটের দিকে তাকালো। যে দৃশ্য দেখলো তাতে সবার মূর্ছা যাবার জোগাড় হলো। শিবেন মাঝির দেহখানা খাটিয়ার ওপর দাঁড়িয়ে, ঘাড়খানা একদিকে কেতরে পড়েছে, মুখটা হাঁ, শরীরটা থেকে থেকে ঝুলে পড়ছে, আবার সোজা হচ্ছে। বিভৎস নারকীয় রূপ তার। কে পালালো? ঘুটে নাকি? কোন দিকে গেল রে? নরেন হাতের তর্জনী তুলে দেখিয়ে দিল জঙ্গলের পথে। সববার চোখ তখন ঠেলে বেরিয়ে এসেছে তাদের করজি থেকে। শিবেনের দেহখানা হাওয়ার বেগে হুশ করে চলে গেল সেদিকে। বিভৎস পচা একটা গন্ধে ভরে গেল চারদিক। এরপর কয়েক মুহূর্ত সব চুপ। জঙ্গলের ঝিঝির ডাকও কখন যেন থেমে গেছে। হঠাৎ বিশাল একটা চিৎকার শোনা গেল শিবেনের দেহটা যেদিকে গেছে সেদিকে। তারপরেই ঝোপের ভেতর থেকে শিবেনের বিভৎস মূর্তিখানা বেরিয়ে এলো। তার মুখে এখন কুটিল এক হাসি, গায়ে লেগে আছে রক্তের ছোপ। এ দৃশ্য দেখে বাকি চারজন আর দাঁড়িয়ে থাকতে পারল না। দুত্তার করে দৌড় দিল জঙ্গলের মধ্যে যে যেদিকে পারল। দেবেশ আর হরিহরণ বুড়ো কোনো মতে হাঁফাতে হাঁফাতে এসে ঢুকলো একটা ঝোপের আড়ালে। তাদের ভয়ে মুখ সাদা হয়ে গেছে, কোনো কথা সরছে না। তার কিছুই বুঝতে পারছে না তারা। খুঁড়ো, এখানে কি হচ্ছে গো? শিবেনের মরাখানা অমনভাবে উঠে, বাপরে বাপ! কি হলো খুঁড়ো, কিছু বলো। কি বলি বলতো, আমারও তো কিছু মাথায় আসছে না রে। ওই লোকটাই কিছু একটা তন্তর মন্তর করেছে ওই শিবেনের মরাখানার ওপর, কিন্তু লোকটা কে সেটাই তো বুঝতে পারছি না রে বাপ। তাদের কথার মাঝেই দেখতে পেল জটিল দৌড়তে দৌড়তে সেখানে এলো, কিন্তু কোথায় যাবে বুঝতে না পেরে গাছের নিচে দাঁড়িয়ে রইল। ও গুরু, নবীন, দেবেশ, তোরা কোথায়? নবীন, এই দেবেশ! জটিলের করুণ চিৎকারে দেবেশ উঠে তাকে সাড়া দিতেই যাচ্ছিল। হরিহরণ তার হাতখানা চেপে ধরল। কে হলো? ওকে ডাক দি। হরিহরণ ঠোঁটে আঙুল দিয়ে তাকে চুপ করতে বলল। তারপর আঙুল তুলে দেখালো জটিলের পেছনে। দেবেশ সেদিকে তাকিয়ে পাথর হয়ে গেল। দেখলো জটিলের পেছনে ঝোপের মধ্যে উঠে দাঁড়িয়েছে শিবেন মাঝির মরাটা। কি হলো? কেউ কথা বলছে না কেন? নবীন, ওই আর গুরু! তার চিৎকার থেমে গেল মাঝপথেই, কারণ শিবেনের মরাখানা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে নিয়ে গেল ঝোপের মধ্যে। এরপর প্রবল একটা চিৎকারে বাতাস কেঁপে উঠল সে জায়গার। হরিহরণ আর দেবেশ পাথরের মতোই বসে রইল সেখানে। অনেকক্ষণ তারা কোনো কথাও বলতে পারল না। চারিদিকে যেন মৃত্যুর নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। খুঁড়ো, এবার আমরা কি করব? দাঁড়া, একটু সময় যাক,
সকাল হতে খুব বেশি দেরি নেই, কিন্তু নবীন আর নরেন এরা কোথায় গেল বলতো? কি জানি। ও খুড়ো, চলো না আমরা গ্রামের দিকে যাই। গ্রামে গিয়ে সনাতন ওঝাকে ডেকে নিয়ে এলে কেমন হয়? হরিহরণ তার কথায় সায় দিল, আর তারপর দুজন খুব সাবধানে উঠে দাঁড়ালো। যেভাবে হোক পালাতে হবে তাদের। কি হরিহরণ খুড়ো, কোথায় চললে? ওরা দুজন থমকে গেল নরেনের কথায়। দেখল সে সেই গাছখানার নিচে দাঁড়িয়ে আছে, তার মুখে কুটিল এক হাসি। তুই এখানে কি করছিস? চল আমাদের সাথে, আমরা গ্রামে যাচ্ছি। সেখান থেকে সনাতন ওঝাকে ডেকে নিয়ে আসবো। তার আর দরকার নেই, তার আর কোনো দরকার নেই। তার কথা শেষ হতেই ঝোপের মধ্যে থেকে উঠে দাঁড়ালো শিবেন মাঝির মরাখানা। দু চোখে তার হিংস্রতা আর রক্তের নেশা। কয়েক মুহূর্ত সব চুপ। তারপর শিবেন দু হাত সামনে বাড়িয়ে তাদের দিকে এগিয়ে এলো। তার দাঁতের শাড়ি ছিলিক দিয়ে উঠল অন্ধকারে। এমন সময় তার চারপাশে হঠাৎই একটা উজ্জ্বল আলোর বলয় তৈরি হলো। শিবেনের দেহটা থমকে গেল সেই জায়গাতেই। প্রবল এক চিৎকার বেরিয়ে এলো তার গলা দিয়ে। হরিহরণ আর দেবেশ দেখল নবীন আর সনাতন ওঝা দাঁড়িয়ে আছে তাদের থেকে কিছু দূরে। ওঝার হাতে ধরা সেই মরার খুলিখানা। কে তুই, আর কেন এসেছিস এখানে? কে ডেকেছে তোকে? বল বল। বলেই খুলিখানার উপর সিঁদুর মাখা হাতে একটা চাপড় বসিয়ে দিল সে। বলছি আমি বাঁশবাগানের হারুবেশো। বহুকাল আগে আমিও এই গ্রামের বাসিন্দা ছিলাম। হঠাৎ একদিন এক কাপালিক এসে আমায় বন্দি করে চালনা করলো এই মরদেহে। আমার কাজ ছিল হরিহরণ মোড়লকে হত্যা করা। ওকে হত্যা করতে পারলে তবেই আমার মুক্তি হবে। বটে বটে, তা কে পাঠিয়েছে তোকে? বল। আমি জানি না। আমি একটা খুলিতে বন্দি ছিলাম। ছাড়া পাবার পর সামনে এই দেহখানা দেখে এতে আশ্রয় নিয়েছি। আমি জানি ওকে কে পাঠিয়েছে। নবীনের এই কথায় সবাই তার দিকে তাকালো। সে কঠোর চোখে দেখে নিল একবার নরেন মুখুজ্জেকে, তারপর বলল, এটা নরেন মুখুজ্জের কাজ। গ্রামের সবাই জানে হরিহরণ কুড়ো না থাকলে এই সুৎকোটটাই হবে এই পাতা পুকুরের মাথা। সি 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 নরেন কাকা, এই কাজ তুমি করতে পারলে? হ্যাঁ, আমি করিয়েছি এই কাজ। ভিন গায়ের এক কাপালিককে দিয়ে ওই পেটটারে চালনা করে দিয়েছি শিবেন মাঝির দেহে। কি করবি তোরা? হ্যাঁ, এই হতভাগা ভূতের বাচ্চা, মেরে ফেল সব কটাকে, মেরে ফেল। সব কটার মুন্ডু ছিঁড়ে আমার পায়ের কাছে রেখে যা। শিবেনের দেহখানা এই কথা শুনেই হুঙ্কার দিয়ে উঠল। দেহখানা দুমড়ে মুচড়ে উল্টে ভয়ঙ্কর রূপ নিল আর গণ্ডি পেরোনোর জন্য এগোতে লাগলো। সনাতন ওঝা এই কাণ্ড দেখে খুলিখানার ওপর ছপ করে আগুন দিল নবীনের হাতের মশাল থেকে। সঙ্গে সঙ্গে শিবেনের দেহখানা তপ করে চলে উঠল। প্রেতের চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল। কিছুক্ষণের মধ্যেই বাতাসের দাপটে আগুন ছড়াতে লাগলো জঙ্গলের মধ্যে। এই এখান থেকে চল সব, নইলে এবার আগুনে পড়ে মরতে হবে সবাইকে। হরিহরণের কথায় ওঝা, নবীন, দেবেশ সবাই পরিমরি করে হাঁটা দিল জঙ্গলের বাইরের দিকে। নরেন শুধু বিভোরের মতো শিবেনের পুড়তে থাকা দেহখানার দিকেই দেখছিল। সবাই যখন জঙ্গলের বাইরের মেঠো পথে এসে দাঁড়ালো, জঙ্গলের আগুন ছড়াচ্ছে চারিদিকে। ধীরে ধীরে গ্রামের অন্যান্য লোক জলের বালতি হাতে এগিয়ে আসছে সেই আগুন নেভাতে। ভোরের আলো ধীরে ধীরে ফুটছে। জঙ্গলের আগুন গিয়ে মিশছে সূর্যের লালাভায়। শেষ হলো কার্টুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।